Government has published a video titled as "Emunki Lasherao Paini Rehai." In English, even the corpses were not spared. It's written twice. Even the corpses were not spared. Even the worst people in the world show respect for the corpses. But the fascist Hasina and her loyal forces did not show even the slightest respect for the corpses. This documentary shows the violence, barbarity, and brutality of the murderer Hasina and her associates during the bloody days of July 2024. The documentary has been produced under the supervision of the Ministry of Culture. Okay, sounds already brutal. So let's check out the video. 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপর বিকেলে উত্তেজিত জনতা পুলিশ ও লীগ বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আশুলিয়া থানা ঘেরাও করে ইটপাটকেল ছুটতে থাকে। ওই সময় থানার গেটে কিছু পুলিশ সদস্য জনতাকে বাধা দিলে এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে আত্মসমর্পণ করতে বলে। তখন পুলিশ ইনচার্জ আত্মসমর্পণ করে মাপ চান। ঠিক তখনই কিছু পুলিশ সদস্য জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশের এই কর্মকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দেয়। এক ডাকা গুলি ধরে মনে হন 20 জন গুলি করছে, গুলি খায় পড়ছে, পুলিশের গাড়িতে উঠাইছে। থানার করে খালি রক্ত আর রক্ত, গাড়ির ভিতর থুইয়া আগুন ধরাই পুলিশের আগুন দিছে। পানি আমরা সবাই বাড়িছি যাতে লাস্ট না পুরো টাকা লাস্ট আমি নিবাইতে পারি। আমগুলো সব গুলি ছুটছে। গুলি ছাড়ানোর পর আমি ওমের দিকে ঘুরে এবার এই নয়ছি আনার পর ওই জায়গাতে আমি খাড়া হয়েছি। খাড়া আনার পর পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়ে ছেয়ে গেল গা। হাসিনার পুলিশ বাহিনী শুধু মানুষ খুন করে ক্ষান্ত হয়নি, বিভিন্নভাবে লাশ গুম করার চেষ্টা করেছে। মৃতদেহগুলো যখন পুড়ছিল, স্বজনরা তখন তাদের খুঁজে বেড়াচ্ছিল দিক বিদিক। আমি সেই রাতে সারাটা রাত খুঁজছি, এনাম হাসপাতাল থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত যত হসপিটাল আছে জামগড়া চৌরাস্তায়। আসলে বাইবেল আমি কোনো হসপিটাল তুই নাই, তন্ন তন্ন করে খুঁজছি। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে গলিতে গলিতে খুঁজছি, অথবা গুলি লাগে কোথাও আছে, অথবা কোনো ট্রেনে পড়ে আছে, অথবা কোনো রাস্তার পাশে পড়ে আছে, কোনো বিল্ডিং এর পাশে পড়ে আছে। আমি এক মোবাইলের লাইট শেষ হয়েছে, অন্য মোবাইল দিয়ে খুঁজছি, কিন্তু আমার সন্তানকে সারাটা রাত আমি কোথাও পাই নাই। বাইবেল যাওয়ার পরে ওই লাশগুলো তখন আমি দেখছি যে গাড়িতে লাশগুলো উঠানো, দুটো হাড় এইভাবে ঝুলানো ছিল। সেই সজলের যে জুতা ছিল, সেই জুতা ঠিক এরকম একটা ঝুলানো, কিন্তু কেউ এরকম টাচ করলেই ছাই হয়ে নিচে পড়ে যাবে। কিন্তু জুতার যে মডেলটা আমি দেখে শান্তকে জড়াই ধরছে, বাবারে আর সজলকে কোথাও খুঁজতে হবে না, দেখো ওর পায়ের হাড়ের সাথে ওর জুতাটা আছে, সজলকে এখানেই পাওয়া যাবে, আর কোথাও খুঁজতে হবে না, এরকম জুতা আর কারো নেই। পুড়ে যাওয়ার পরও ওর ফোন আর ওর হাত ঠিক পাশেই ছিল। হয়তো ফেসবুকে জানাতে চাইছে যে আমাকে মেরে ফেলতেছে, আমাকে পুড়িয়ে দিচ্ছে, কেউ আমাদের বাঁচাও, কিন্তু সে সুযোগটা ওকে দেওয়া হয় নাই। তার মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া আছে।
and we see supporter of কত আযাব দিয়ে ওদের মারা হয়েছে। আসলে মা হিসেবে এই মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। ওকে 6 সন্তানকে পুড়িয়ে মারা হয়েছে। এই 6টা মায়ের বুক কিভাবে তারা গালি করেছে। তোরা যদি গুলি করে পালাই দিয়ে যাইতি তো আমরা শেষ জায়গাটা দেখতে পারতাম যে আমার সন্তানের শেষ বিদায় কালে আমি ওর চেহারাটুকু দেখতে পারছি, কিন্তু ওর শেষ চেহারাটুকু আমি দেখতে পারি নাই। অন্যান্য শহীদের মারা তো দেখতে পারছে যে না গুলি করে মারছে, আমি শেষ চেহারাটুকু দেখতে পেলাম। সাজ্জাদ হোসেন সজল। তারা কিন্তু লাশ এবং জীবিত মানুষ, আহত মানুষকে একসাথে করে আশুলিয়াতে আপনারা দেখেছেন যে একসাথে করে পুড়িয়ে দিয়েছে। আক্রোশ এতটা বেশি ছিল যে তারা স্বভাবগতভাবে ক্রিমিনাল হিসাবে আচরণ করেছেন। সুতরাং খুন করেই ক্ষান্ত হয়নি, ঠান্ডা মাথায় আগুন দিয়ে মানুষগুলো পুড়িয়ে দিয়েছে যাতে স্বজনদের কাছে তাদের কোনো চিহ্ন না থাকে। এখনো মনে হয় মাঝে মধ্যে যে না ওই তো মারা যায় নাই, আসবোই আবার, তো বাড়িতেই গেছি। দেশের জন্য জীবন দিছে, আমি খুশি, কিন্তু আমার সন্তানকে আগুন দিয়ে পুড়ে মারলো কিসের জন্য? আমার সন্তানকে আমি বুকে জোরে নিতেও পারিনি, আমার সন্তানকে আমি যে হাত দিব এই হাতটাও দিতে পারিনি, আমি দেখতেও পারিনি কি আমার বাবাকে ধুয়ে দিবে, এই লাশটা ধুয়ে দিতেও পারেনি। আমার বাবা কি ক্ষতি করছে, আমি আগুনটা না পুড়ে দিলে আমি ঠিকই দেখা পারতাম, আমার বাবাকে লালন পালন করে আমি মাটি দিতাম। সন্তানের চেহারা দেখতে পায়নি শহীদ আসাবুরের মাও। এই ছবিটা যখন আমি পাইছি, থানা জমা দিতে বলছিল, তখন আমি বুঝতে পারছি যে তার আগে আমি মনে করছিলাম যে আমার বাচ্চাকে বুঝি জীবিত অবস্থায় পোড়াইছে। আমার বাচ্চা সবচেয়ে লম্বা ছিল, পাতলা ছিল, চিকন ছিল, বয়স কম ছিল, ওই জন্য বেশি পুড়ে গেছে। বাচ্চার আমার এক হাত আর এক পা নাকি পুড়ে পড়ে গেছে, আমি তো দেখতেও পাইনি। পুড়ে গেলেও তাদের সন্তানের লাশটাকে তারা কবর দিতে পেরেছিল। কিন্তু এমন অনেক লাশ ছিল যাদেরকে বলা হয় বেওয়ারিশ। তুই কই আছো তুই বাবা, তুই কই আছো? আমার বোতল খেলতেছ। আজ আকাশের চার কোন দেশে গেল, কোন আনে পালাইলো, আমার এই বন্ধু কেউ আমার দেখাইতে পারলো না, এই বন্ধু কেউ আমার এনে নিতেও পারলো না। আজকে আমি এই ছেলের আজকে মুখটাও দেখতে যেতাম না। আমি লাল মিয়া, আমার ছেলে শুয়ে এলো না, এই যে এইখানে শুয়ে আছে, বেয়ারিস না কলম, আমার ছেলের কবর কোনটা এটা আমি চাই। নিজের সন্তানকে খুঁজে না পাওয়ার আক্ষেপ মেনে নেওয়া যেমন কঠিন, তেমনি কঠিন নিজের বাবার সাথে কথা বলতে না পারার অতৃপ্তি। বাবার শেখানো কবিতা দিয়েই যেন এক নতুন আক্ষেপ ফুটে উঠেছে আলিফার কণ্ঠে। আব্বু কোথায় গেছে? আসবে কখন আব্বু? অফিস থেকে কখন আসবে? বাবার অপেক্ষায় আলিফা প্রতিদিনই ছবি আঁকে, কারণ বাবা বলে গিয়েছিল তার ছবি আঁকতে পারলেই তাকে চকলেট দেওয়া হবে।
23 তারিখ রাত 9টা বাজে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডে আমার বাসায় এসে বলতে যে ভাবি 7 নম্বর সেক্টরে একটা সাইকেল পাওয়া গেছে, তো আমার সাথে একটু আসেন। তারপর আমি যাই ওইখানে, ওই ভাইয়াটার সাথেই যাইয়া তারপর ওইখানে দেখি আমি চিনছি যে এটা আমার হাজব্যান্ডের সাইকেল। 19 জুলাই রাত 9টা বাজে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে রাইখে আসছি। আপনারা ওইখানে যা খোঁজ করে দেখতে পারেন। তো 24 জুলাই সকালবেলা আমরা ঢাকা মেডিকেল আসি। আসার পর এখানে সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও পাই না। আমরা আসার জাস্ট 10 মিনিট আগেই এখান থেকে আঞ্জুমান ফজলুল ইসলামে 8 জনকে বেওয়ারিশভাবে পাঠিয়ে দেওয়া হয়। তো এখানে আমাদেরকে ছবিগুলো দেখানো হয়েছিল। তো ওই ছবি দেখে মানে আমার ফ্যামিলি সবাই শিওর ছিল এটা আমার হাজব্যান্ড, কিন্তু আমি মেনে নিতে পারি না যে এটা আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের শেষ দেখাটা আমরা দেখতে পারি না এখনো পর্যন্ত। আমি মানে মাইনায় নিতে পারি না যে আমার হাজব্যান্ড নাই। ছেলে মেয়েগুলো আমি নিয়ে মাঝে মাঝে যাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দেখার জন্য, কিন্তু জাস্ট কবরগুলোই দেখে আসি। আমরা তো এখনো জানি না যে আমার হাজব্যান্ডের কবর কোনটা। যে মারা গিয়েছে স্বজনেরা যাতে একটা খুঁজে তো বের করার চেষ্টা করে, সেই সময় দেওয়া হয়নি। পুলিশকে দিয়ে তড়িঘড়ি করে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বেওয়ারিশ হিসাবে, যাতে অজ্ঞাত পরিচয় হিসাবে দাফন করা হয়। দেশব্যাপী কারফিউ ও ইন্টারনেট শাটডাউনের কারণে যখন সবাই বিচ্ছিন্ন, তখনও কিছু পরিবার হন্যে হয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছে তাদের বাবা, ভাই, ছেলে বা স্বামীকে খুঁজতে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, আন্দোলনের মূল হোতাদের গ্রেপ্তার করো, দাঙ্গাবাজদের খুন করো এবং তাদের লাশ গুম করো। জানাজা করতে দেয়া না দেয়া, সৎকার করতে না দেয়া, তার পরিবারের কাছে না দেয়া, এই যে মানুষের সবচাইতে আবেগের জায়গাগুলো, সেখানে তারা কিন্তু ব্রেক করেছে। সুতরাং প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে একটা অফেন্স তারা করেছেন। অনেক শহীদের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করলেও এরকম অনেকেই আছেন যাদের কবরের কোনো চিহ্নই নেই। আমি কোনো আনি যে কারি আমি বাবার মুখটা দিই না, বাবা আমার একটা বকুদের ডাকও দেয় না, বাবা মোবাইলও করে। আমি বিশ্বাস করি নাই যে আমার সোনার মেয়েরা লাগছে। আমি 20 মিনিট আগে কথা কইছি, আমি খালি যে ভাতটা বহাইছি, ভাত হয়েছে 4:45 দিক দিয়ে আমার ভাইয়ের হাতে কথা হয়েছে। 5:20 মিনিট পরে এইরকম খবর আইছে। আমার স্বামী আমার ফোন দা কয় হৃদয়ের যে মাইরে ফেলাইছে, হৃদয়ের যে দেখলাম টাইনা থানার সামনে নিয়ে এলো। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হৃদয়কে গুলি করা হয়। তারপর টেনে হিঁচড়ে হৃদয়ের লাশ নিয়ে যাওয়া হয় পাশের থানায়। গ্যারেজের সামনে দিয়ে ধরে নিয়ে গেছে আর শহরে মেডিকেল সামনে নিয়ে স্পটে গুলি করছে। ওইখান থেকে মাইরা নিয়ে আমার বাইরের আত্মারা দেখা যাচ্ছে যে দম যায়ও নাকি কাঁপতাছে। এরপর আর হৃদয়কে কোথাও দেখা যায়নি। আমি লাশও দেখতে পাইনি। কে আপনাদের কাছে আমার যাবি হইলে আমার সন্তানের আমি আড্ডিও দিতে পাই, আমার আড্ডি কাটাও আমার এখনো দিবাই নাই না, আমি না মারি দিম। গণ অভ্যুত্থানের পর অনেক পরিবার এখনো তাদের বাবা, ছেলে, ভাই বা স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশই নিখোঁজ হন অভ্যুত্থানের শেষ 2 দিন 4 ও 5 আগস্টে। এরকম আরো কত শত লাশ গুম করা হয়েছে, তার প্রকৃত হিসাব এখনো পাওয়া যায়নি। একদিনে একটা সরকার স্বৈরাচার হয় না, একটা স্বৈরাচারের বীজ বপিত হয়, সেটা দিনে 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 বেড়ে ওঠে। এখানে গণতন্ত্র হত্যা হয়েছে,
এখানে মানবাধিকার পদদলিত হয়েছে, এখানে বিচার বিভাগের স্বাধীনতাকে বন্দী করা হয়েছে, এখানে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে অস্বীকার করা হয়েছে, এখানে আইনের শাসন যে একটা ছিল সেইটাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তা চলে, মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। Still, I can see people who are trying to defend this brutality, who are trying to defend the fascist regime. Wow. I feel insecure in my society, in my country, that this type of people still exist in our society. After such brutality, after such atrocity, after such inhuman massacre, still they say that they will come back. Wow.